এদিকে সাজিওগড়ের সফরের পরেই দিল্লিতে শেখ হাসিনার নতুন চমক। দীর্ঘ 2 বছর পর স্বপ্ন পূরণ হতে চলেছে আওয়ামী লীগের। সারা দেশে তোলপাড় শুরু। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের আগে কেন এই জরুরি বৈঠক? পদ্মার আড়ালে কি চলছে? শেখ হাসিনাকে ঘিরে কি তবে ওয়াশিংটন আর নয়াদিল্লির ভেতরে গোপন কোনো কৌশল আঁকা হচ্ছে? তবে কি সার্জিওগোর এবং দীনেশ ত্রিবেদীর বৈঠকে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বিষয় নিয়ে কোনো কথা হয়েছে? জয় হলো মোদি কূটনীতির। আওয়ামী লীগের রাজনীতি ফেরা সময়ের ব্যাপার মাত্র। দৃশ্যপট কি খুব দ্রুত বদলে যাচ্ছে? ঢাকার ক্ষমতার মসনদে এখন প্রধানমন্ত্রী তারেক রহমান, কিন্তু পর্দার আড়ালে রাজনৈতিক সমীকরণের ঘুঁটি চালছে কারা? 5 আগস্ট শেখ হাসিনা ভারতে প্রথমবারের মতো জনসম্মুখে আসছেন, প্রকাশ্যে কথা বলবেন, তার চেহারা মানুষ দেখবে, সেটা বিভিন্ন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত হবে। মার্কিন দূতাবাসের একটি সূত্র বলছে, গোর ফিরে যাওয়ার পর দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে শেখ হাসিনা সাংবাদিকদের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য এমন একটি দিনকে বেছে নিয়েছেন যেই দিনে 2 বছর আগে তার সরকারের পতন হয়েছিল। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। 5 আগস্ট শেখ হাসিনা ভারতে প্রথমবারের মতো জনসম্মুখে আসছেন, প্রকাশ্যে কথা বলবেন, তার চেহারা মানুষ দেখবে, সেটা বিভিন্ন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত হবে। এই ঘোষণা আজকে যখন সন্ধ্যার পরে রীতিমতো ছড়িয়ে পড়তে শুরু করে, তখন শেখ হাসিনাকে নিয়ে আরও অনেক আলোচনা ছড়িয়ে পড়ে। অন্যতম একটা বড় খবর ভারত থেকে আসছে। ভারতের একটি গণমাধ্যম বলছে, ভারতের যিনি নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তিনি বলেছেন শেখ হাসিনার ব্যাপারে ভারত এ পর্যন্ত যত সিদ্ধান্ত নিয়েছে, বিশেষ করে নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তের কথাই তিনি বলেছেন, যেহেতু তিনি নিরাপত্তা উপদেষ্টা, সেটা নজিরবিহীন। তিনি বলেছেন যে ভারতের ইতিহাসে এরকম কোনো ঘটনা এর আগে কখনো ঘটেনি। শেখ হাসিনাকে এতটা নজিরবিহীন নিরাপত্তা দেয়া কিংবা এতটা গুরুত্বপূর্ণ ভাবার পেছনের কারণ কি? কি এমন মানে ব্যাপার স্যাপার শেখ হাসিনার মধ্যে আছে যে নজিরবিহীন ঘটনা ঘটাচ্ছে ভারত সরকার? চলুন অজিত দোভাল কি বলছে ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল, সেটা সহ বেশ কিছু চমকপ্রদ খবর সামনে এনে সেগুলো সত্য হিসেবে দাবি করছে। কি বলছে দ্য ওয়াল? দ্য ওয়ালের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ভারতীয় ইতিহাসে নজিরবিহীন নিরাপত্তা পাচ্ছেন শেখ হাসিনা। সমালোচকদের কড়া বার্তা দিলেন অজিত দোভাল। তারা বলছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান এবং তার অবস্থান নিয়ে চলমান নানা আলোচনার মধ্যে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ অজিত দোভাল। শেখ হাসিনার গুরুত্ব এবং তার নিরাপত্তার কঠোরতা বোঝাতে গিয়ে তিনি বলেন, আপনাকে বুঝতে হবে আপনি কে আর শেখ হাসিনা কে। ভয়ঙ্কর কথা। মানে আপনাকে বুঝতে হবে যে আপনি কে কিংবা কতটা গুরুত্বপূর্ণ এবং শেখ হাসিনা কে কতটা গুরুত্বপূর্ণ। এতটা গুরুত্বপূর্ণ শেখ হাসিনাকে ভারত সরকার ভাবছে কেন? পেছনের রহস্যটা কি আমরা জানি না। নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে বলা হচ্ছে, অজিত দোভাল গত 5 আগস্ট পরবর্তী, অর্থাৎ 2024-এর 5 আগস্ট পরবর্তী সময়ের স্মৃতিচারণ করে বলেন, শেখ হাসিনা ভারতে পৌঁছানোর পর তাকে যেভাবে দিল্লিতে নিরাপত্তা দেওয়া হয়েছে তা ভারতীয় ইতিহাসে নজিরবিহীন। তিনি দাবি করেন, এর আগে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান বা ব্যক্তিত্বের জন্য ভারত সরকার এই পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেনি। ভয়ঙ্কর তথ্য কিন্তু। তার পরিচয় এবং গুরুত্বের বার্তা সম্পর্কে বলা হচ্ছে, ভারতের এই প্রভাবশালী নিরাপত্তা কর্মকর্তা নাম উল্লেখ না করে সমালোচকদের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনার রাজনৈতিক উচ্চতা এবং ভারতের কাছে তার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, আপনারা দেখেননি 5 আগস্টের পরে তাকে দিল্লিতে কিভাবে নিরাপত্তা দেওয়া হয়? তার নিরাপত্তা ছিল ভারতীয় ইতিহাসে এক বিশেষ অধ্যায়। প্রেসিডেন্ট প্রোটোকল ও সরাসরি তদারকি মানে সম্পর্কে বলা হচ্ছে যে, সূত্র বলছে শেখ হাসিনাকে ভারতে বর্তমানে প্রেসিডেন্ট প্রোটোকল দেওয়া হচ্ছে এবং তার নিরাপত্তার বিষয়টি সরাসরি অজিত দোভাল নিজেই তদারক করছেন। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো 24 ঘন্টা তার সুরক্ষায় নিয়োজিত রয়েছে। ভারতের অবস্থানের প্রতিফলন এটাতে কি ঘটছে সেটা সম্পর্কে বলা হচ্ছে যে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে অজিত দোভালের এই মন্তব্যের মাধ্যমে ভারত সরকার স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে বাংলাদেশে অভ্যন্তরীণ পট পরিবর্তন হলেও শেখ হাসিনার প্রতি ভারতের দীর্ঘকালীন আনুগত্য ও সম্মান বিন্দুমাত্র কমেনি, বরং আন্তর্জাতিক বা আঞ্চলিক চাপের মুখেও তার সুরক্ষা নিশ্চিত করাকে ভারত সরকার নিজেদের জাতীয় মর্যাদা ও নিরাপত্তার অংশ হিসেবে দেখছে।
খুবই গুরুত্বপূর্ণ কথা। গত 24-এর 5 আগস্ট শেখ হাসিনা যখন ভারতে যান, তারপর থেকে এই ঘটনা প্রবাহ নিয়ে অজিত দোভাল এমন মন্তব্য করেছেন বলে ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল দাবি করছে। দ্য ওয়াল আরও বেশ কিছু মানে কি বলবো, যে আপনি দেখলেই আপনার কাছে মনে হবে চমকপ্রদ এরকম ফটো কার্ড তারা মানে সামনে এনেছে বিভিন্ন খবরের সোর্স উল্লেখ করে। যেমন আপনাদের সেই গুলোর মধ্যে দুটো ফটো কার্ড দেখাতে চাই। একটা হচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে জয়শঙ্করের পুরনো কোনো সময়ের মিটিংয়ের একটা ছবি দিয়ে বলছে সব কিছু মোকাবেলায় প্রস্তুত, ডিসেম্বরেই ফিরছি, ভারত থেকে শেখ হাসিনার নতুন হুঁশিয়ারি। মানে এখানে দ্য ওয়াল আবার নিশ্চিত করছে ব্যাপারটা ডিসেম্বরের মধ্যে না, ডিসেম্বরে। তাহলে কি মানে শেখ হাসিনা পরিকল্পনা ফাইনাল করেছেন যে আগে ফিরবেন না, ডিসেম্বরেই ফিরবেন? আমরা জানি না। আরেকটা ফটো কার্ডে শেখ হাসিনার ছবি ব্যবহার করে তারা বলছে আমি কোনো কিছুর পরোয়া করি না, ডিসেম্বরেই আসছি, ভারত থেকে শেখ হাসিনার নতুন বার্তা। এরকম ফটো কার্ড এবং নতুন নতুন নিউজে গড়ের যে বাংলাদেশ সফর, সেই বাংলাদেশ সফরের পরে দীনেশ ত্রিবেদী, ভারতের রাষ্ট্রদূত ঢাকায় নিযুক্ত, তিনি যে গড়ের সঙ্গে মিটিং শেষেই দিল্লিতে উড়াল দিলেন, এই প্রেক্ষাপট থেকে শুরু করে গত 2 দিন ধরে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম শেখ হাসিনার ব্যাপারে নতুন করে আবার সরব হয়েছে। এই নতুন করে সরব হওয়াটা নেগেটিভ নাকি পজিটিভ বাংলাদেশের জন্য, সেটা একটা বড় ভাবনা। কারণ শেখ হাসিনার 24-এ সরকার পতনের পরে তিনি এবং তার নেতারা দেশ থেকে চলে যাওয়ার পরে ভারতীয় কিছু মিডিয়া প্রতিনিয়ত অনেক প্রোপাগান্ডা চালিয়েছে। যে প্রোপাগান্ডার মাঝে কোনটা যে আসল সত্য খবর সেটা খুঁজে পেতে আমাদের আসলে বেগ পেতে হয়েছে। সেরকম অবস্থা আবার চালু হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে? যদিও আমরা মানে ইন্ডিয়া টুডেও ওই সময় খুব একটা যে পজিটিভ রোল প্লে করেছে তা আমরা দেখিনি। তবে এই দীর্ঘ 2 বছরে একটা গণমাধ্যমকে আমরা লক্ষ্য করেছি খুব একটা গুজব তারা ছড়ায় না। সেটা হচ্ছে যে ভারতের একটা আঞ্চলিক ইংরেজি মানে অনলাইন নর্থ ইস্ট নিউজ এই গুজবে মানে রিপাবলিক বাংলার মতো গুজবে নিজেদেরকে সামিল করেনি। এরকম 2-4টা গণমাধ্যম তো রয়েছে, কিন্তু সবথেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে গুজব নাকি সত্য নাকি প্রোপাগান্ডা, গুঞ্জন নাকি অতিকথন নাকি অতি চমকপ্রদ মানে নিউজ আইটেম হিসেবে সামনে জনগণকে খাওয়ানোর ব্যবস্থা, সেগুলো যাই হোক না কেন, এই সামনে 5 আগস্টকে কেন্দ্র করে যখন শেখ হাসিনার সরকার পতনের 2 বছর পূর্তি হচ্ছে, সেটাকে নিয়ে ভারত এবং ভারতীয় গণমাধ্যম নতুন করে যে আবার মানে আদা জল খেয়ে মাঠে নেমেছে এবং মাঠে তারা সরব হয়েছে, এটা আমাদের কাছে খুবই স্পষ্ট বার্তা। সেই বার্তাটা বাংলাদেশের জন্য কল্যাণকর নাকি ক্ষতিকর সেটা হয়তো এখন আমরা বুঝতে পারবো না, সময়ই বলে দেবে এর পরিণতি কোন দিকে যায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের আগে কেন এই জরুরি বৈঠক? সন্ত্রাস দমন আর আঞ্চলিক নিরাপত্তার নামে পদ্মার আড়ালে কি চলছে? শেখ হাসিনাকে ঘিরে কি তবে ওয়াশিংটন আর নয়াদিল্লির ভেতরে গোপন কোনো কৌশল আঁকা হচ্ছে? যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর ঢাকা সফরে এসেছিলেন একটি নির্দিষ্ট কূটনৈতিক এজেন্ডা নিয়ে, কিন্তু সফর সূচির বাইরে গিয়ে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে তার এক বৈঠকের পুরোপুরি কূটনৈতিক মহলকে চমকে দিয়েছে। প্রশ্ন উঠেছে, কেন এই হঠাৎ সাক্ষাৎ? কেন 2 পরাশক্তির প্রতিনিধিরা ঢাকার মাটিতে বৈঠকে বসলেন? কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এবং ভারতের কৌশলগত অবস্থান সবসময় পরস্পর নির্ভরশীল। বিশেষজ্ঞরা বলছেন কেবল আনুষ্ঠানিক ইস্যুতে আলোচনার জন্য এত জরুরি ও হঠাৎ বৈঠকের প্রয়োজন ছিল না। এর পেছনে রয়েছে ভৌগোলিক নিরাপত্তার এক গভীর সমীকরণ। বৈঠক শেষে 2 পক্ষ থেকে যা বলা হয়েছে তা কূটনৈতিক ভাষায় অত্যন্ত অর্থবহ। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী স্পষ্ট ভাষায় জানান, ভারত মার্কিন ঘনিষ্ঠ সম্পর্ক বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতায় কাজ করবে। পাশাপাশি তিনি পুনর্ব্যক্ত করেন ভারত সবসময় বাংলাদেশের জনগণের পাশে আছে। অন্যদিকে সার্জিও গোরো সুর মিলিয়েছেন একই ভাষায়। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় শান্তি ও সমৃদ্ধির জন্য ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমন্বয় অত্যন্ত জরুরি, আর এই অঞ্চলে বাংলাদেশ পালন করছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। একটু গভীরভাবে চিন্তা করুন, ওয়াশিংটন এবং নয়াদিল্লি 2 পরাশক্তি মুখে বলছে বাংলাদেশের উন্নয়ন ও আঞ্চলিক শান্তির কথা। যখন বাংলাদেশে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনা চলছে, ঠিক সেই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ভারতের এই অভিন্ন দৃষ্টিভঙ্গি প্রমাণ করে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যেই আসুক না কেন, আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ওয়াশিংটন ও দিল্লির স্বার্থ কিন্তু একই সুরে গাথা। নাটকের এখানেই শেষ নয়। সার্জিও গোরের সফরের সবচেয়ে বড় চমক ছিল পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নির্ধারিত নৈশভোজটি হঠাৎ বাতিল হয়ে যাওয়া। কূটনৈতিক প্রোটোকল অনুযায়ী কোনো দেশের বিশেষ দূতের সম্মানে আয়োজিত পররাষ্ট্রমন্ত্রীর নৈশভোজ বাতিল হওয়া মোটেও সাধারণ ঘটনা নয়।
হতে পারে এই রুদ্ধদ্বার বৈঠকে এমন কিছু স্পর্শকাতর বার্তা আদান প্রদান হয়েছে যা সাময়িকভাবে বাংলাদেশ সরকারের সাথে কূটনৈতিক দূরত্ব তৈরি করেছে। কারণ যাই হোক না কেন, নৈশভোজ বাতিলের ঘটনাটি কূটনৈতিক পাড়ায় একটি সংকেত পৌঁছে দিয়েছে যে ঢাকার এই সফর কেবল সাধারণ সফর ছিল না, বরং এর পেছনে ছিল রাজনৈতিক দর কষাকষি। গোরের সঙ্গে বৈঠক শেষ হওয়া মাত্রই ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর তড়িঘড়ি করে নয়াদিল্লি যাত্রা বড় রহস্যের জন্ম দিয়েছে। কূটনৈতিক তৎপরতার পর ভারতীয় প্রতিনিধি কেন এক মুহূর্ত দেরি না করে দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন, এখানেই উঠে আসছে সবচেয়ে বড় প্রশ্ন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, তবে কি সার্জিও গোর এবং দীনেশ ত্রিবেদীর বৈঠকে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বিষয় নিয়ে কোনো কথা হয়েছে? প্রকাশ্যে দুই পক্ষের কেউই শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেননি, কিন্তু কূটনীতিতে যা বলা হয় না তাই অনেক সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশ্লেষকদের একটি বড় অংশ বিশ্বাস করেন শেখ হাসিনা ভারতের অবস্থান এবং বাংলাদেশে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ওয়াশিংটন ও দিল্লির মধ্যে গভীর আলোচনা হওয়াটা স্বাভাবিক। দিল্লি কি মার্কিন প্রশাসনের মনোভাব জানার পর নতুন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে, নাকি শেখ হাসিনাকে কেন্দ্র করে ওয়াশিংটন দিল্লির সমঝোতায় নতুন কোনো শর্ত যুক্ত হচ্ছে? দীনেশ ত্রিবেদীর জরুরি দিল্লি সফর সেই প্রশ্নের ইঙ্গিত দেয়। সবচেয়ে বড় চমক লুকিয়ে আছে টাইমিংয়ে। মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আনুষ্ঠানিক বৈঠকে বসার ঠিক আগের মুহূর্তে দীনেশ ত্রিবেদীর সাথে সাক্ষাৎ করেন। সফরের শেষ দিন শনিবার মার্কিন দূত বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। বৈঠক শেষে সার্জিও গোর সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের একদল বিনিয়োগকারী বাংলাদেশ সফরে আসবেন, তারা বিভিন্ন খাত পর্যালোচনা করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, আগামী সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্রের 25টি শীর্ষস্থানীয় কোম্পানির কর্মকর্তা বাংলাদেশে সফরে আসবেন। আর প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় প্রদান এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রশংসা করেন সার্জিও গোর। খেয়াল করুন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন মার্কিন দূত। আপনি নিশ্চয়ই জানেন, লাখ লাখ রোহিঙ্গাদের জীবন বাঁচাতে সীমান্ত কে খুলে দিয়েছিলেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীকে কে আহ্বান জানিয়েছিল। মাত্র 9 বছর আগের কথা, নিশ্চয়ই আপনি ভুলে যাননি। 2017 সালে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত খুলে দিয়ে মিয়ানমার থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলেন। তাহলে মানবিক সহায়তার জন্য কার প্রশংসা করলেন সার্জিও গোর? তাহলে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের আগে ভারতের হাই কমিশনারের সাথে সাক্ষাৎ করে সার্জিও গোর আসলে কি হাসিল করতে চাইলেন? এখানে প্রধানত 3টি সম্ভাব্য কৌশল স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চেয়েছে যে বাংলাদেশের নতুন সরকারের সাথে তারা যেভাবে এগোবে সেখানে ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের এজেন্ডা কি হবে এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কোন কোন শর্তে নতুন বাংলাদেশের সরকারের সাথে যুক্তরাষ্ট্র কাজ করবে তার একটি খসড়া আগে থেকেই প্রস্তুত করা। এবং তৃতীয়ত, বাংলাদেশকে স্পষ্ট জানিয়ে দেওয়া যে অভ্যন্তরীণ রাজনীতিতে পরিবর্তন আসলেও আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক এবং মার্কিন ভারত স্বার্থ একযোগে কাজ করবে। তাহলে পুরো বিষয়টিকে আমরা কিভাবে দেখব? ভারত ও যুক্তরাষ্ট্র কি শেখ হাসিনাকে ফেরানোর কোনো পথ খুঁজছে, নাকি বাংলাদেশের নতুন বাস্তবতা মেনে নিয়ে তারেক রহমানের সরকারের সাথেই নতুন শর্তে সম্পর্ক তৈরি করছে? এটি পরিষ্কার যে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির মূল কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। সার্জিও গোরের এই ঝটিকা সফর, দীনেশ ত্রিবেদীর জরুরি দিল্লি যাত্রা এবং নৈশভোজ বাতিলের প্রতিটি ঘটনা প্রমাণ করে পর্দার আড়ালে অনেক বড় একটি খেলা চলছে। আপনার কি মনে হয়, যুক্তরাষ্ট্রের এই কূটনৈতিক চালে বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব পড়বে? শেখ হাসিনাকে নিয়ে ওয়াশিংটন ও দিল্লির হিসাব নিকাশ আসলে কি হতে পারে? জয় হলো মোদি কূটনীতির, আওয়ামী লীগের রাজনীতি ফেরা সময়ের ব্যাপার মাত্র। প্রসঙ্গটির সাথে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত আছে, ভারত জড়িত আছে। খেয়াল করুন যে দৃশ্যপট কি খুব দ্রুত বদলে যাচ্ছে। ঢাকার ক্ষমতার মসনদে এখন প্রধানমন্ত্রী তারেক রহমান, কিন্তু পর্দার আড়ালে রাজনৈতিক সমীকরণের ঘুঁটি চালছে কারা? এবং একই সাথে দিল্লিতে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত সার্জিও গোরের সাম্প্রতিক ঢাকা সফর কি কোনো সাধারণ কূটনৈতিক সফর ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিশাল এক ভূ রাজনৈতিক বার্তা?
তবে কি শেখ হাসিনার ঘোষিত ঢাকায় প্রত্যাবর্তন নিয়ে নিজের প্রথম সফরে রহস্যময় দৈত্য সেরে গেলেন সার্জিও গোর? পর্দার ভেতরের সেই চাঞ্চল্যকর তথ্য ও এর সুদূর প্রসারী হিসেব নিকেশ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কথাগুলো একটু গোড়া থেকেই বলা যাক। 3 দিনের বাংলাদেশ সফরে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। সাধারণ কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী সফরে আসা বিদেশি প্রতিনিধিরা কেবল শাসক দল কিংবা সংসদে বসা বিরোধী দলের সাথেই বৈঠক করে থাকেন, কিন্তু সার্জিও গোর হাঁটলেন সম্পূর্ণ ভিন্ন পথে। শাসক দলের সাথে বৈঠক নেই, জামাত এনসিপির সাথে বৈঠক নেই। খুব মজার বিষয়, শাসক দল বলতে বিএনপি প্রধান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তিনি রাজনীতির মাঠের বাইরে ঠেলে দেওয়া আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গেও দীর্ঘ বৈঠকে বসেছিলেন। আর সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো মার্কিন পক্ষ এই আলোচনার কর্মসূচির কথা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও জানানোর কোনো প্রয়োজনই বোধ করেনি। সফরের প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে মাত্র 20 মিনিটের একান্ত বৈঠক সারেন ট্রাম্পের দূত। এরপর পূর্ব নির্ধারিত নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুরোপুরি এড়িয়ে তিনি দ্রুত বেরিয়ে যান, আর যার কোনো তাৎক্ষণিক ব্যাখ্যা মিলছিল না। রহস্যটি উন্মোচিত হয় এর খানিক পরেই। পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পরপরই ঢাকার একটি অভিজাত হোটেলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে গভীর আলোচনায় বসেন গৌর। সূত্রের খবর অনুযায়ী সেখানে আওয়ামী লীগ নেতৃত্বের পক্ষে শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ এক সাবেক মন্ত্রীর সঙ্গে 1 ঘন্টারও বেশি সময় এবং জাতীয় পার্টির পক্ষে চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে প্রায় আধা ঘন্টা গোপন বৈঠক করেন সার্জিও গোর। খেয়াল করুন, খলিলের সঙ্গে বৈঠক করলেন 20 মিনিট, আওয়ামী লীগের প্রতিনিধির সঙ্গে বৈঠক করলেন 1 ঘন্টা, জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করলেন আধা ঘন্টা। এখন ঢাকার রাজনৈতিক অঙ্গনে তীব্র জল্পনা, তবে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ঢাকা প্রত্যাবর্তন নিয়েই নিজের প্রথম সফরে এই সুচতুর দৈত্য সেরে গেলেন ট্রাম্পের বিশেষ দূত? সফরের শেষ দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সার্জিও গোর। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, ট্রাম্পের বিশেষ দূত বৈঠকে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে নাকি স্থিতিশীলতা ফিরে এসেছে, আর এর ইতিবাচক ইঙ্গিত হিসেবে বাংলাদেশ নিয়ে নিজেদের ট্রাভেল অ্যাডভাইজারি সংশোধন করেছে ওয়াশিংটন, যা মার্কিন বিনিয়োগকারীদের জন্য একটি বড় বার্তা। পাশাপাশি আগামী মাসে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফরে আসছেন বলেও জানানো হয়। তবে একই সাথে রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান এবং রোহিঙ্গাদের ত্রাণের অর্ধেকের বেশি অর্থ যে আমেরিকা যোগাচ্ছে, তারেক রহমানকে সে কথাটিও চোখে আঙ্গুল দিয়ে মনে করিয়ে দিতে ভুল করেননি গোর। কূটনৈতিক এই নাটকের গতি কেবল ঢাকাতেই থেমে থাকেনি। শুক্রবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন সার্জিও গোর, এবং শনিবার গোর ঢাকা ত্যাগ করার আগেই ত্রিবেদী দিল্লি উড়ে যান। ত্রিবেদী গেছেন শুক্রবারে রাতে। তবে ঢাকায় ভারতীয় হাই কমিশনারের সাথে সার্জিও গোরের এই বৈঠকের কঠোর সমালোচনায় সরব হয়েছেন জামাতে ইসলামের আমির তথা সংসদে বিরোধী দলীয় নেতা মোহাম্মদ শফিকুর রহমান। ক্ষোভ প্রকাশ করে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, তারা তো ভারতে বসে কথা বলতে পারেন, গোর তো ভারতেরও রাষ্ট্রদূত, এদেশে এসে কোনো বিশেষ দেশের কূটনীতিকের সঙ্গে আলোচনায় বসাটা কাম্য নয়। শফিকুর রহমান আরো যোগ করেন, আসলে আমরা সবকিছুকে ষড়যন্ত্র বলতে চাই না, আবার ষড়যন্ত্র যে নাই এটাও বলতে চাই না। খেয়াল করুন, জামাতের সাথে বৈঠক হয়নি, এনসিপির সাথে বৈঠক হয়নি, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক হয়েছে মাত্র আধা ঘন্টা, খলিলের সঙ্গে বৈঠক হয়েছে 20 মিনিট, আওয়ামী লীগের সঙ্গে 1 ঘন্টা বেশি সময়, দীনেশ ত্রিবেদী ভারতীয় হাই কমিশনার তার সঙ্গে 1 ঘন্টা বৈঠক হয়েছে, জাতীয় পার্টির সঙ্গে আধা ঘন্টা বৈঠক হয়েছে। এবং এই যে জামাতের যে আমিরের যে অস্বস্তি, জামাতের এই আমিরের এই চরম অস্বস্তি কিন্তু অহেতুক নয়। একটু গভীরভাবে কিছু বিষয় খেয়াল করুন। আপনি সাম্প্রতিক সময়ে জামাতের অবস্থা খেয়াল করুন, জামাতের অভ্যন্তরীণ কোন্দল, জামাতের এই কথাগুলো আগেও বলেছে, আবারও বলছি, জামাতের মাস্তানি করতে গিয়ে জামাত এমপির মেয়ে মাস্তানি করতে গিয়ে যশোরে কয়েকদিন আগে তুমুল হামলার শিকার হয়েছেন। সাতক্ষীরায় এক এমপি ধরা খেয়েছেন কেলেঙ্কারি করতে গিয়ে, নারী কেলেঙ্কারি করতে গিয়ে। এদিকে এনসিপি সারা দেশে মার খাচ্ছে। এই আলামতগুলো কি নির্দেশ করে? জামাত এনসিপির কি অস্তিত্ব থাকছে? আন্তর্জাতিকভাবে জামাত এনসিপির অস্তিত্ব বিলীন হবার পথে। একই সাথে আপনি খেয়াল করে দেখবেন যে এই যে ডক্টর ইউনূসকে দিয়ে যা করার করে ফেলেছে, করার পরে ডক্টর ইউনূসকে কিন্তু ওয়াশিংটন ইতিমধ্যে ছুড়ে ফেলে দিয়েছে। ডক্টর ইউনূসের জাতিসংঘ মহাসচিব হওয়া হলো না, ডক্টর ইউনূসের বাংলাদেশের রাষ্ট্রপতির পদে আরোহণ করার সেই স্বপ্নটাও দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। গোরের আসবার আগে দিয়ে 2-1 দিন বেশ তৎপরতা চলেছে ইউনূসপন্থীদের মধ্যে। ইউনূসপন্থী যেসব সুশীল আছে তারা নানাভাবে ইউনূসের পক্ষে কথা বলছিল, বাংলাদেশের গণমাধ্যমে ফরমাইশে রিপোর্ট করা হচ্ছিল, সোশ্যাল মিডিয়ায় কিছু পেজ দিয়ে বলা হচ্ছিল ইউনূসের পক্ষে নানান কথা, কিন্তু সব স্বপ্ন
ভেস্তে যাচ্ছে, ভেস্তে যেতে বসেছে। আর এবার আন্তর্জাতিক বিশ্ব ত্যাগ করছে জামাত ও হিজবুত তাহরিদের মতো গোষ্ঠীগুলোকে। অন্যদিকে শেখ হাসিনাও কিন্তু তার সাম্প্রতিক কোনো সাক্ষাৎকারেই মার্কিনীদের বিরুদ্ধে কোনো টু শব্দটা করেননি। খুব সহজ কথায় বলতে গেলে বলতে হবে যে আমেরিকা চাইছে ভারত ও বাংলাদেশ এক হয়ে দক্ষিণ এশিয়ায় মার্কিন ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষা করুক। তবে তারেক সরকারকে কাজ করতে হবে আমেরিকার কাছে সম্পূর্ণ নজ্জানু হয়ে, তবে পাকিস্তান হয়ে নয়, বরং ভারতকে সাথে নিয়ে। আপনি ছোট্ট একটা বিষয় খেয়াল করুন যে দীনেশ ত্রিবেদের সঙ্গে মার্কিন দূতের এখানে বৈঠক করতে হবে কেন? এটা একটা শো আপ করা, এটা একটা দেখানো যে বাংলাদেশ, গতকালকের ভিডিওতে আমি বলেছি, আজকেও বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেখতে চায় ভারতকে দিয়ে, ভারতের চোখ দিয়ে, যার কারণে মার্কিন প্রতিনিধি বাংলাদেশে এসেও ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠক করতে ছাড়ছেন না। আর এই মার্কিন ভারত বলয়ের নতুন নকশায় পাকপন্থী জামাত, হেফাজত কিংবা চরমপন্থী মোল্লা মিলিটারির কোনো স্থান নেই। এবং বাংলাদেশে যে ভারত বিরোধী জিগির, গত 2 বছর ধরে ভারত বিরোধী জিগির, এই জিগিরেরও কোনো স্থান যে নেই, এটি সার্জিও গোরের সফরের মাধ্যমে এটি প্রমাণিত হলো। কারণ এই পন্থীদের সাথে কারোর সাথে কোথাও কোনো বৈঠক কিন্তু হয়নি। সুতরাং সার্জিও গোরের এই সফর কেবল একটি সাধারণ রাজনৈতিক সফর ছিল না, বরং এটি ছিল দক্ষিণ এশিয়ায় নতুন এক শক্তি সাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার তৈরির সুস্পষ্ট সংকেত। এখানে চীনের প্রভাবও বিস্তার করাও কঠিন হবে, বিশেষ করে ভারত। আমি আগেও বললাম যে এই জায়গাটা, এই ভূখণ্ডটা ভারতের চোখ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে। এবং ভারতের সাথে এখনো ধরেন বাণিজ্যিক বিষয় নিয়ে নানা রকম দেশের মধ্যে বিবাদ থাকতে পারে, বা 2 দেশ এক জায়গায় আসতে পারছে না, বাণিজ্য চুক্তি হচ্ছে না, কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এক জায়গায়, এবং এক জায়গার প্রতিফলন সার্জিও গোরের সফরের প্রতি পরতে পরতে লক্ষ্য করা যাচ্ছে। সরকার কিন্তু, আপনি খেয়াল করে দেখবেন যে ক্ষুব্ধ। খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে কি বলেছেন, এগুলো তো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। শুধু না 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 না, তাকে যাহাই জিজ্ঞেস করা হয় তাহাই তিনি না বলেছেন, এবং অত্যন্ত বিরক্তি ভাব তার মধ্যে ফুটে উঠেছে। এবং এই আলাপের শেষে আরেকটি খবর দিয়ে আলাপটা শেষ করতে চাই। আগামী 12-13 সেপ্টেম্বর ব্রিক্স শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ হিসেবে ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ করেছেন, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ করেননি বিমস্টেক পদাধিকার বলে বাংলাদেশের সরকার প্রধান বিমস্টেক প্রেসিডেন্ট। এই মুহূর্তে ইউনূসের আমলে, ওই যে গত বছর ব্যাংককে যে বিমস্টেক শীর্ষ সম্মেলন হয়েছিল, তারপর থেকে বাংলাদেশ এটির সভাপতিত্বের দায়িত্ব পালন করছে। স্বাভাবিকভাবে সরকার প্রধান পদাধিকার বলে তারেক রহমান এখন বিমস্টেক প্রধান হিসেবে বা বিমস্টেক সভাপতি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং মজার বিষয় হলো যে আগামী 12-13 সেপ্টেম্বর ব্রিক্স শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দিতে যাচ্ছেন। যদিও এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা করেননি, তবে ঘোষণা করবেন। এবং এই যোগদানটা শুধু ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগদান নয়, এর পেছনে আরো নানা রকম ভূ রাজনৈতিক বিষয় আছে, যেমন আওয়ামী লীগ ফেরা, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ফেরা, তার নিরাপত্তা নিশ্চিত করা, এবং বাংলাদেশ এবং ভারতের 2 দেশের নানান স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় আছে, গঙ্গার পানি চুক্তি থেকে শুরু করে আরো অনেক বিষয়। এগুলো সবই ইতিবাচক ধারায় ফেরার একটি জায়গা। অর্থাৎ তারেক রহমানকে চলতে হবে মার্কিন প্রেসক্রিপশনে, মার্কিন নির্দেশনায়, এবং ভারতের সাথে ভারতপন্থী হয়ে চলতে হবে। তারেক রহমান চীনে যাচ্ছেন, তারেক রহমান তুরস্ককে নিয়ে চলছেন, তারেক রহমান পাকিস্তানকে নিয়ে চলছেন, এগুলো বাদ দিতে হবে। এই সব কিছুর প্রেক্ষাপট এটাই বলছে। এবং শেখ হাসিনা ফিরছেন, আওয়ামী লীগ ফিরছে, এটির আলামত একদম সুস্পষ্ট হয়ে আছে। এবং এর প্রধান কারিগর মোদী কূটনীতি এর পেছনে এক বিরাট ভূমিকা পালন করেছে। এবং আমাদের আওয়ামী লীগ প্রধান, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অবস্থান এবং তার যে কূটনৈতিক ক্যারিশমা, এটি আরেকবার প্রমাণিত হলো। এই যে গত 2 বছর খুব হিসেব করে তিনি কথাবার্তায় সবকিছুতে হিসেব করে কথাবার্তা বলেন। তার পতন ঘটিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু তিনি মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে কিন্তু কোনো কটূক্তি করেন না। এগুলোই তার কূটনৈতিক দূরদর্শিতার এক নিদর্শন। কাজেই আওয়ামী লীগ ফেরাটা এখন সময়ের ব্যাপার মাত্র, সেটি মনে হচ্ছে সার্বিক অবস্থা বিবেচনায়। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।